হ্যালো, আজকে আবার তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এলাম, যেটা হচ্ছে আজকে বিষয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স কি তোমরা অনেকেই জানো। আমি এই ভিডিওতে একটা শুধুমাত্র বেসিক আইডিয়া একটা দেওয়ার চেষ্টা করছি। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত কোনো বক্তব্য, মনের ভাব প্রকাশ করবে। নর্মালি যে কোনো বাক্য হতে পারে, যেমন আমি যাই, আমি ঘুমাই, আমি এসেছি, আমরা প্রত্যেকদিন কোনো কাজ করি, এইগুলো সবই কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। এবারে এই অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত দু ধরনের ভাগ আমরা করতে পারি, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, অর্থাৎ একটা হ্যাঁ বাচক, একটা না বাচক। হ্যাঁ বাচক না বাচক কি, কোনো ইতিবাচক কোনো মন্তব্য যদি করা হয় সেটা হ্যাঁ বাচক হবে, আর যদি কোনো না বাচক মন্তব্য করা হয় সেটাকে নেগেটিভ আমরা বলবো। কনস্ট্রাকশনটা আমরা এখানে দেখেছি যে সাবজেক্ট থাকবে প্রথমে। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন থাকতে পারে। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট, মেন ভার্ব, তারপর অবজেক্ট, কমপ্লিমেন্ট বা এক্সটেনশন। এখানে বলে রাখি অক্সিলারি ভার্ব, এটা আমরা আগের একটা ভিডিওতে এর বেসিক একটা ধারণা সম্বন্ধে আইডিয়া নিয়েছিলাম। তো যারা এটা সম্বন্ধে অতটা ওয়াকিবহল নও, তারা আমার আগের একটা ভিডিও অক্সিলারি ভার্ব নিয়ে করা আছে, সেটা দেখে নিও। তার লিঙ্ক আমি এই ভিডিওর ওপরে কোনো একটা আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেটা দেখে দিতে পারো, এবং সেই লিঙ্ক ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। তা চলে আসি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। ইতিবাচক বাক্য, যেমন বাক্যগুলো দেখে নিই। আমি ফুটবল খেলি, সে প্রত্যহ ভাত খায়, রানী খুব সুন্দর গান গায়, তারা একত্রে খেলা করে, তুমি প্রবন্ধ লেখো। এখানে এই কটা বাক্য আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি, তোমরা নিজেরা অনেক বাক্য তৈরি করতে পারবে। আমি ফুটবল খেলি, নর্মালি কি ইংরেজি হয় আমরা জানি, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। তো এই তোমরা দেখে নাও কনস্ট্রাকশন, সাবজেক্ট আই, ভার্ব প্লে, আর অবজেক্ট হচ্ছে ফুটবল। আই প্লে ফুটবল নর্মাল একটা সাধারণ একটা বাক্য। সেরকম দেখো, হি ইটস রাইস এভরিডে, সে প্রত্যহ ভাত খায়। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর আমরা এটাকে এক্সটেনশন হিসাবে ধরতে পারি। রানী সিংস ভেরি ওয়েল, রানী খুব সুন্দর গান গায়। দে প্লে টুগেদার, তারা একত্রে খেলা করে। ইউ রাইট এসেস, তুমি প্রবন্ধ লেখো। তাহলে এই বাক্যগুলো দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই গঠনটা দিয়ে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স করা হয়েছে। এবং এখানে অ্যাসার্টিভের মধ্যে এটা অ্যাফার্মেটিভ ভাগ, যেটা হচ্ছে ইতিবাচক বাক্য। তোমরা ভিডিওটা একটু পজ করে ভালো করে টাইমটা সময় নিয়ে একটু দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে। এবং আমরা এখানে অ্যাফার্মেটিভ নিয়ে আলোচনা করলাম। এবার দেখো নেগেটিভ সেন্টেন্স, তার গঠনটা কেমন। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট, মেন ভার্ব এবং বাক্যের বাকি অংশ থাকবে শেষে। তো আমরা এই নেগেটিভ সেন্টেন্স সম্বন্ধেও কিছু একটা বাক্য দেখে নিই। আচ্ছা, এখানে আরো দু একটা উদাহরণ ছিল আমাদের অ্যাসার্টিভের। আই প্লেড ফুটবল, এটা পাস্ট টেন্সে। আমি ফুটবল খেলেছিলাম। দে এনজয়েড দ্য শো, তারা অনুষ্ঠানটি উপভোগ করেছিল। দুটো পাস্ট টেন্সে কিন্তু উদাহরণ দেওয়া হয়েছিল, আমরা আগের পেজের জায়গা হয়নি বলে এখানে লিখেছি। তারপর নেগেটিভ সেন্টেন্স, নেতিবাচক বাক্য, এখানে সাধারণত না সূচক কোনো বাক্য বোঝাবে। এবং এখানে নেগেটিভ সেন্টেন্স লিখতে গেলে আমাদের নো, নট, নেভার, এই জিনিসগুলো আমাদের চলে আসে। তা আমরা এখানে যে বেসিক আইডিয়াটা আলোচনা করেছিলাম, দেখো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, নট, মেন ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন, এই অনুযায়ী আমরা দেখব। এটাই কিন্তু আমাদের আলটিমেট ভিডিও নয় নেগেটিভ শেখার, জাস্ট একটা বেসিক ভিডিও। দেখো, আই ডু নট
প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, এখানে দেখো না সূচক বাক্যটা কিন্তু আসছে। সি ডাজ নট ইট রাইস এভরিডে, সে প্রত্যহ ভাত খায় না। আমরা আগের লাইনগুলোর সঙ্গে একটু কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো আই প্লে ফুটবল এখানে লেখা হয়েছিল অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, কিন্তু দেখো নেগেটিভের ক্ষেত্রে কি হচ্ছে, আই ডু নট, ডু নট, এই ডু হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বটা কিন্তু এখানে এলো। হি ইটস রাইস এভরিডে, সে প্রত্যহ ভাত খায়, এটা আমরা করেছিলাম অ্যাফার্মেটিভে। নেগেটিভে কি করলাম, সি ডাজ নট, এখানে কে বেরিয়ে এলো, অক্সিলারি ভার্ব হিসাবে কাকে নিয়ে আসতে হলো, ডাজ। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে অক্সিলারি ভার্ব তার পরে পরে কিন্তু নটটা বসছে। সি ডাজ নট ইট রাইস এভরিডে, সে প্রত্যহ ভাত খায় না। আগেরটাই ছিল রানী সিংস ভেরি ওয়েল, রানী সিংস ভেরি ওয়েল, শুধু একটা ভার্ব ছিল, আমরা এখানে কি করেছি, রানী ডাজ নট সিং ভেরি ওয়েল। এই ডাজ যখন আমরা করব তখন কিন্তু এখানে আর সিংস এর এসটা কিন্তু আর যোগ হবে না, ইটের এসটা কিন্তু যোগ হবে না। কেন হবে না সেটা বলছি। রানী খুব ভালো গান গায় না, সে রানী ডাজ নট সিং ভেরি ওয়েল। 4 নম্বর দেখো, দে ডু নট প্লে টুগেদার, তারা একত্রে খেলা করে না। আগেরটা কি ছিল, প্লে টুগেদার, কিন্তু এখানে দেখো আগেরটা দেখতে পাচ্ছি দে প্লে টুগেদার, কি করেছি, দে ডু নট, এখানে ডু নট কথাটা এখানে যোগ হয়েছে, এখানে ডু নট কথাটা এখানে যোগ হয়েছে, ডু নট প্লে টুগেদার, তারা একত্রে খেলা করে না। সেরকম ইউ ডু নট রাইট এসেস, আগেরটাই ছিল শুধু রাইট, এখানে ডু নট রাইট এসেস, তারা প্রবন্ধ লেখে না। সেরকম আই প্লেড ফুটবল, এখানে ছিল প্লেড, ভালো করে দেখো এখানে ছিল প্লেড, কিন্তু এখানে কি করা হয়েছে, আই ডিড নট প্লে, যেহেতু পাস্ট টেন্স তাই আমার এখানে ডুটাও পাস্ট টেন্স হয়ে গেছে, ডিড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি, আই ডিড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। দে ডিড নট এনজয় দ্য শো, তারা অনুষ্ঠানটি উপভোগ করেনি। তাহলে এখানে যতগুলো বাক্য আমরা দেখলাম সবগুলো এখানে নেগেটিভ দেখলাম, এবং তার গঠনটা কেমন, সাবজেক্ট, তারপরে এসেছে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি হিসেবে ডু এসছে, তারপর নট, তারপর মেন ভার্ব, তারপরে ফুটবল। যখন আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব তখন খেয়াল রাখতে হবে যে কখন ডু হবে, কখন ডাজ হবে, কখন ডিড হবে। একটা মনে রাখার মতো একটা বিষয় বলে দিচ্ছি, দেখো ধরো না, সাপোজ আমরা এখানে প্লে, এই ভার্বটা বিভিন্ন ফর্ম আমরা দেখব। তো প্লে কখন কখন কি হয়, সে নিজে প্লে হয়, কখনো কখনো কি হয়, সে প্লেড হয়, আর কখনো কখনো কি হয়, প্লেজ হয়। তাহলে কখন প্লে, কখন প্লেড, কখন প্লেস কেন হচ্ছে, এই প্লে, এই যে বললাম না ডু একটা অক্সিলারি ভার্ব, এটা প্রত্যেকটা ভার্বের সঙ্গেই থাকে। তাহলে এটা যদি আমরা এইভাবে ভাবি, ডু প্লাস প্লে, যদি আমরা এটাকে এইভাবে ভেবে নিই, এটাকেও যদি ভাবি আমরা ডিড প্লাস প্লে, এটাকে যদি আমরা ভাবি ডাজ প্লাস প্লে, তাহলে দেখো বুঝতে সুবিধা হবে। প্লে ভার্বটা কিন্তু ইনট্যাক্ট আছে, এখানে কোনো পরিবর্তন এখানে হচ্ছে না, প্লে এই ভার্বটা পরিবর্তন হচ্ছে না। তাহলে প্লে যখন পরিবর্তন হচ্ছে না তখন এর মধ্যে ডু অক্সিলারিটা আমাদের নর্মালি কিন্তু এখানে থাকে, প্লে এর মধ্যে ডু ভার্বটা লুকিয়ে আছে, কিন্তু এখানে উজ্জ আছে, অক্সিলারি ভার্ব এখানে উজ্জ আছে, এখানে আমাদের লেখার প্রয়োজন হয় না অ্যাসার্টিভের ক্ষেত্রে। যখন আমরা নেগেটিভ করতে যাব বা ইন্টারোগেটিভ করতে যাব তখন আমাদের এই ডু ভার্বটা কিন্তু বেরিয়ে আসবে। নেগেটিভ করার সময় এখানে ডুটা আগে বেরিয়ে এসছে, ইন্টারোগেটিভ করার সময় ডুটা সামনে বেরিয়ে আসবে, কিন্তু বেরিয়ে আসবে। এই যে ডু, এটা যেহেতু অ্যাসার্টিভের ক্ষেত্রে আমাদের উজ্জ থাকে, তাই আমাদের নর্মালি যখন অ্যাসার্টিভ বাক্য লিখি তখন আমরা শুধু প্লেই লিখি, আর নেগেটিভ যখন করি তখন আমাকে ডুটা বের করে আনতে হয় এবং ডু নট প্লে করতে হয়। প্লেড, আসল ভাবটা কিন্তু প্লেই আছে, তাহলে প্লেডটা
করলোকে প্লেডের জন্য এই ইডির জন্য দায়ীটাকে এই ডিড। ডু এর পাস্ট টেন্স ডিড হয়ে গেছে, তাহলে এই ডিড হয়ে কি করেছে, প্লেডের সঙ্গে ইডি যোগ করেছে। তাই আমাদের ডিডটা এখানে, যখন আমরা পাস্ট টেন্স করি তখন দেখো আমাদের ডিড এখানে বার করে আনতে হয়। নর্মালি যখন আমরা প্লেড লিখি তখন এর মধ্যে ডিডটা উজ্জ্বই আছে, আমরা লিখি না হি ডিড প্লেড, করি না, ন্যাচারালি করি না। তাহলে ডিডটা আমাদের যখন নেগেটিভ করতে হবে তখন বেরিয়ে আসবে, যখন ইন্টারোগেটিভ করবো তখন তো বেরিয়ে আসবে, ইন্টারোগেটিভ করার সময় দেখবো। আর প্লেজ, আর এখানে যে এস এর জন্য দায়ী কে, এস বা ইয়েস, বাক্যের যে এস বা ইয়েস যোগ হয় ভার্বের সঙ্গে তার জন্য দায়ী কে, এই ডাজ। ঠিক সেম একই লজিক কাজ করছে এখানে। প্লেস সঙ্গে ডাজটা যুক্ত হয়েই এসটা যোগ করেছে। ডু যখন যোগ হচ্ছে তখন প্লে থাকছে, ডিড যখন হচ্ছে তখন তার সঙ্গে ইডি যোগ হয়ে যাচ্ছে, বা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। যদি সবসময় যে ইডি যোগ হবে তার কোনো মানে নেই, টি যোগ হতে পারে, লার্ন থেকে লার্নড হতে পারে, ঠিক আছে, সেরকম হতে পারে। প্লেস এই এস এর জন্য দায়ী কে, ডাজ। তাহলে ডাজ যখন যোগ হচ্ছে তখন যে কোনো ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হয়ে যাবে। তাই যখন আমরা নেগেটিভ করি তখন ডাজটাকে বের করে নিই, সি ডাজ নট ইট। বা যখন কোশ্চেন করি তখন আমাদের ডাজটা সামনে বেরিয়ে আসবে অ্যাজ এন অক্সিলারি হিসাবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের একটা বেসিক ধারণা। এবার দেখো আমরা কতগুলো এক্সাম্পল দেখে নিই। এটা তো গেল বেসিক রুল, এই যে রুলটা ফলো করি এটা বেসিক রুল। এবার দেখো আমরা দেখে নিই বি ভার্ব দিয়ে যদি নেগেটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করি তখন কি হয়। দেখো বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলি বি ভার্ব প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সের ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ ক্ষেত্রে দেখো রুলস একই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট বা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট অবজেক্ট বা এক্সটেনশন যা বুঝবে। আই অ্যাম ইল, আমি অসুস্থ। কি হয়েছে এখানে, আই অ্যাম নট ইল। এখানে যে আমি অসুস্থ নই এই বাক্যে নেগেটিভ হলো কিভাবে, এই যে এখানে মেন ভার্ব অ্যাম এর পরে শুধুমাত্র নট বসে গেছে, শুধুমাত্র নট বসে গিয়ে এটাকে নেগেটিভ করেছে। আই অ্যাম আমি হই, আই অ্যাম নট আমি হই না, ঠিক আছে। আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ নট আমি ছিলাম না। তাহলে বি ভার্বের পরে ডাইরেক্ট নট বসে বাক্যটাকে নেগেটিভ আমরা করি। উই আর প্লেয়ার্স, আমরা খেলোয়াড়। তাহলে বি ভার্ব আর কি করেছি, উই আর নট প্লেয়ার্স, আমরা খেলোয়াড় নই। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, সে একজন বুদ্ধিমান ছাত্র। ইজ কি করেছি, হি ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, সে একজন বুদ্ধিমান ছাত্র নয়। দে ওয়্যার প্রেজেন্ট দেয়ার, তারা সেখানে উপস্থিত ছিল। ওয়্যার, দে ওয়্যার নট প্রেজেন্ট দেয়ার, তারা সেখানে উপস্থিত ছিল না। ইউ ওয়্যার নটি, তুমি দুষ্ট ছিলে। ইউ ওয়্যার নট নটি, তুমি দুষ্ট ছিলে না। রত্না ইজ গোয়িং টু স্কুল, রত্না বিদ্যালয়ে যাচ্ছে। এটা কন্টিনিউয়াস টেন্স ইউজ করা আছে, রত্না ইজ গোয়িং টু স্কুল। এক্ষেত্রে দেখো বি ভার্বের পরেই নট বসেছে, রত্না ইজ নট গোয়িং টু স্কুল। এখানে সাবজেক্ট, এখানে ইজটা কি হয়েছে, এখানে ইজটা কি এজ এন অক্সিলারি কাজ করছে, ইজ গোয়িং এখানে অক্সিলারি কাজ করছে। তাহলে আমার যে নিয়ম ছিল অক্সিলারি ভার্ব, এক্ষেত্রে বি ভার্বটা যেহেতু মেন ভার্ব নয়, এখানে বি ভার্বটা যেহেতু মেন ভার্ব নয়, এগুলো তো সব মেন ভার্ব, একটা মাত্র ভার্ব আছে, এগুলো মেন ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু এখানে ইজটা অক্সিলারি হিসাবে হয়ে গেছে কারণ এখানে মেন ভার্ব আলাদা আছে, অক্সিলারি হেল্প করছে। তো অক্সিলারি যেখানে রয়ে গেছে সেখানে অক্সিলারি পরে নট, আমাদের যেটা নিয়ম সেই নিয়মে কিন্তু এখানে হয়েছে। রত্না ইজ নট গোয়িং টু স্কুল, রত্না বিদ্যালয়ে যাচ্ছে না। উই শ্যাল বি প্লেইং, এখানে ফিউচার টেন্স ইউজ করা আছে, উই শ্যাল বি প্লেইং, আমরা খেলতে যাব। কিন্তু এখানে উই শ্যাল নট বি প্লেইং। তাহলে আমরা যে বললাম যে বি ভার্বের পরে নট বসবে, এখানে কেন বসছে না, কারণ এখানে অলরেডি মোডাল আছে, অক্সিলারি ভার্ব আছে এখানে। তাই এখানে শ্যালের পর অক্সিলারির যা রুলস, অক্সিলারির পর নট বসে বি ভার্ব এখানে বসছে, তারপরে অক্সিলারি থাকলে অক্সিলারির পরে নটটাই বসবে।
তাহলে উই শ্যাল বি প্লেইং, উই শ্যাল নট বি প্লেইং, আমরা খেলতে যাব না। ইউ উইল বি ওয়াকিং বাই দ্য রিভার, আপনারা নদীর ধারে বেড়াতে থাকবেন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করা আছে। ইউ উইল নট বি ওয়াকিং বাই দ্য রিভার, আপনারা নদীর ধারে বেড়াতে যাবেন না বা থাকবেন না, আপনারা নদীর ধারে বেড়াতে থাকবেন না। তাহলে এই সেন্টেন্সগুলো একটু কম্পেয়ার করবে, ভিডিওটা পজ করে ভালো করে কম্পারিজনটা দেখে নাও, তোমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে। এরপরে দেখো আমরা হ্যাভ ভার্ব দিয়ে আরো কিছু এক্সাম্পল আমরা দেখব। মনে রাখবে এটা বেসিক ভিডিও, কিন্তু এর ছাড়াও কিন্তু নেগেটিভ সেন্টেন্স আরো বিভিন্ন উপায়ে করা যায়। যখন আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশন শিখবো তখন আমরা সেখানে দেখব কিভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায়। হ্যাভ ভার্ব মূলত কি কি হয়, হ্যাভ এবং হ্যাড। হ্যাজটা হয় এখানে লিখতে ভুলে গেছি। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখানে হ্যাভ এর পরে ডাইরেক্ট হিসাবে কি বলতেছে, নো বলতেছে। এখানে আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নেই এখানে বোঝানো হয়েছে। কিন্তু এখানে আই হ্যাভ নট এ পেন যদি বলি সেটাও কিন্তু আমাদের কারেক্ট হবে। আই হ্যাভ নো পেন এখানে করেছি, দেখাবো বিভিন্ন রকম করা আছে। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নেই। হি হ্যাজ অ্যান আমব্রেলা, তার একটি ছাতা আছে। হি হ্যাজ নো আমব্রেলা, তার ছাতা নেই। একটি ছাতা যেহেতু বলা আছে, তাই যখন ছাতাটা নেই বলা হচ্ছে তার মানে কোনো ছাতাই নেই, সেজন্য এখানে নো কথাটা আনা হচ্ছে। হি হ্যাজ নো আমব্রেলা। উই হ্যাভ, এখানে দেখো যখন নো কথাটা ইউজ করছো তখন যেন এখানে ভুল করেও এইটাকে প্লুরাল করে দিও না, এটা সিঙ্গুলার থাকবে, ঠিক আছে? উই হ্যাভ এ গার্ডেন, আমাদের একটি বাগান আছে। উই হ্যাভ নো গার্ডেন, হ্যাভ এর পরে নো এখানে বসছে, আমাদের বাগান নেই। রাম হ্যাড থ্রি আমব্রেলাস, রামের তিনটি ছাতা ছিল। রাম হ্যাড থ্রি আমব্রেলাস, রামের তিনটি ছাতা ছিল। এখানে কি হয়েছে, রাম হ্যাড নট থ্রি আমব্রেলাস, যেটা আমরা আগের নিয়মে দেখছিলাম বি ভার্বের পরে নট বসছে, সেরকম এখানে হ্যাডের পরেও বা হ্যাভের পরেও নট বসে নেগেটিভ সেন্টেন্স করা যায়। রাম হ্যাড নট থ্রি আমব্রেলাস, রামের তিনটি ছাতা ছিল না। আবার এটাকে অন্য উপায়ে রাম ডিড নট হ্যাভ থ্রি আমব্রেলাস এইভাবেও করা যায়। এখানে ডিড নট হ্যাভ, এখানে ডিড নট হ্যাভ কেন করা হলো, এখানে হ্যাড আমরা বুঝে গেলাম, হ্যাড এখানে মেইন ভার্ব, তারপরে সরাসরি নট বসে গেছে দিয়ে নেগেটিভ করা হয়েছে। কিন্তু এখানে দেখো রাম ডিড নট হ্যাভ থ্রি আমব্রেলাস, এখানে ডিড নট হ্যাভ কেন আনা হলো, এখানে ডিড কেন নিয়ে আসা হলো? এখানে হ্যাভটাকে যদি মেন ভার্ব হিসাবে আমরা ধরি তাহলে এখানেও আমরা এভাবেও ধরতে পারি যে হ্যাভটা যখন হ্যাড হচ্ছে তখন ডিড এই ভার্বটার সঙ্গে হ্যাভ যুক্ত হয়ে সেটা পাস্ট টেন্স হ্যাড হচ্ছে, অর্থাৎ কোনো ভার্বের পাস্ট টেন্স করার জন্য দায়ী কিন্তু ডু এ অক্সিলারি ভার্ব। বি ভার্বের ক্ষেত্রে সেটা কিন্তু নয়, বি ভার্বের ক্ষেত্রে সেটা নয়, এটা খেয়াল রাখবে। বি ভার্বের ক্ষেত্রে ডিড বা ডু এগুলো যোগ হয় না, আদার মেন ভার্বের সঙ্গে হয়। তাহলে আমরা এখানে ডিড কেন করলাম, এখানে হ্যাভটাকে মেন ভার্ব ধরেছি এবং এটাকে অক্সিলারি ধরে আমরা হ্যাভের পাস্ট টেন্স হ্যাড করেছি, দিয়ে কি করেছি, রামের তিনটি ছাতা ছিল না। দে হ্যাড অ্যান এলিফ্যান্ট, তাদের একটি হাতি ছিল, তাদের একটি হাতি ছিল। দে হ্যাড অ্যান এলিফ্যান্ট, দে হ্যাড নো এলিফ্যান্ট, একটা জিনিস সেহেতু নো বলে দিয়েছি। দে হ্যাড নো এলিফ্যান্ট, তাদের হাতি ছিল না। দে হ্যাভ ডান দেয়ার লেসেন্স, তারা পাঠ শেষ করেছে। দে হ্যাভ নট ডান দেয়ার লেসেন্স, দে হ্যাভ ডান দেয়ার লেসেন্স, তারা পাঠ শেষ করেছে। দে হ্যাভ নট, মনে রাখবে হ্যাভের পর নট এখানে বসছে, যেহেতু এখানে এটা কোন টেন্সে দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে আগের আমরা দেখো এখানে যেটা করেছিলাম, যখন ইজ গোয়িং থেকে ইজ নট গোয়িং করছে, কারণ কি এখানে ইজ এখানে অক্সিলারি ভার্ব, সেরকম এখানেও দেখো হ্যাভ কিন্তু এখানে মেন ভার্ব নয়। মেন ভার্ব কোনটা, ডান, ডান হচ্ছে মেন ভার্ব। ডু এখানে ডানটা হচ্ছে মেন ভার্ব, আর হ্যাভটা হয়েছে এখানে অক্সিলারি হিসাবে কাজ করছে। অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাভ। তাহলে অক্সিলারি ভার্ব থাকার জন্য হ্যাভের পরে নট বসেছে। দে হ্যাভ নট ডান দেয়ার লেসেন্স, তারা পাঠ শেষ করেনি। মোডাল, মোডাল কোনগুলো আমরা জানি, ক্যান, কুড। মোডাল
shall, will, should, would, may, might, ঠিক আছে? আরো অনেক আছে মোডাল ভার্ব, ক্যান, কুড, ক্যান হতে পারে, কুড হতে পারে, এগুলো সব মোডাল। এই মোডাল যখন বসবে তখন কি হবে? মোডাল ভার্বের পরে কিন্তু নটটা বসে যাবে। মোডাল ভার্বের পরে কিন্তু নটটা বসে যাবে। এখানেও তাই এক নিয়ম হয়েছে, উই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দেন দ্য ওয়ার্ক, আমরা তখন কাজটি সম্পন্ন করে থাকবো। এটা দেওয়া হয়েছে ফিউচার পারফেক্ট টেন্সে। কি হয়েছে? উই শ্যাল নট হ্যাভ কমপ্লিটেড দেন দ্য ওয়ার্ক, আমরা তখন কাজটি সম্পূর্ণ করে থাকবো না। তো দেখো, এই যে এক্সাম্পলগুলো আমরা ইউজ করেছি, এখানে হ্যাভ দিয়ে কেমন হতে পারে, বি ভাব দিয়ে কেমন হতে পারে, মূলত এই দুটো সহজ, যেহেতু বাক্যের মধ্যে হ্যাভ ভাব ইউজ করে বা বি ভাব ইউজ করে যেগুলো দেখা হয় সহজ বাক্য হয়, তাই এই সহজ বাক্য দিয়ে আমরা আপাতত অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্সটা আমরা আলোচনা করলাম। তো আমরা আরেকবার দেখে নিই যে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ এগুলো তো মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। তো সেই অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলো? সাধারণত কোনো বক্তব্য বা মনের ভাব যেগুলো প্রকাশ করে, নর্মালি যে কথাবার্তাগুলো আমরা বলি, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? আমি খুশি, আমি দুঃখী, এগুলো সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে। তো তোমরা এই ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের কিছুটা হলেও উপকারে লেগেছে। যদি তোমাদের এই ভিডিও উপকারে লেগে থাকে তাহলে আমার পরিশ্রমটা আমি সার্থক বলে মনে করব। এবং যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যদি কোনো অসুবিধা হয়, বা যদি আমার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে। বলা তো যায় না, যখন আমরা সাধারণত পড়াশোনা করি তখন একটা জিনিস মাথার মধ্যে নিজে চিন্তা ভাবনা করে শান্ত মস্তিষ্কে করি, এবং যখন কোনো ভিডিও আপলোড করা হয় তখন মাথার মধ্যে অনেক কিছু জিনিস ধরে রেখে ওই সময়ের মধ্যে সেটাকে ডেলিভার করার চেষ্টা করা হয়। তার জন্য হয়তো ফাম্বেল হতে পারে, বা ভুল করে কোনো কথা মিনিং চেঞ্জ হতে পারে, বা ভুল হয়ে যেতেই পারে। তো সেটা অবশ্যই মাথা পেতে নেব। তো তার জন্য যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী। আশা করছি ভুল হবে না। তো তোমরা ভিডিওটা দেখে উপকৃত অবশ্যই হলে এবং কিছুটা আইডিয়া অ্যাসার্টিভ সেন্টেন্স সম্বন্ধে এলো। আমরা ধীরে ধীরে পরের যেগুলো প্রয়োজন হবে আলোচনা করব।